স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনওয়ার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার তাগিদ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংস্কার আর নির্বাচন আয়োজনে বিরোধ নেই, চলতে পারে একই সাথে। আর দলটির নেতাকর্মীরা বলছে, আগস্টের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। জনগণ ভোট দিতে পারলেই সরকার গঠন করবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বিএনপি। দেশের জনগণ আসলে চায় একটা নির্বাচিত সরকার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটি হলেই দেশের মানুষের জন্য কল্যাণকর বয়ে আনবে। জনস্বার্থে অতিবিলম্বে জুলাই আগস্টের ভিতরে এই সরকারকে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষ ভোট চান, তাই সংস্কার আর নির্বাচন আয়োজনের কাজ দ্রুত করার দাবি জানান বিএনপির এ মহাসচিব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির সূচনা করেন। জিয়াউর রহমানের শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তির যুদ্ধে স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সূচনা করেন দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির। ৭১ সালে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন দেশের মুক্তিকামী মানুষকে মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস ও প্রেরণা জুগিয়েছিল, তেমনি ৭৫ সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নেতৃত্বের আসনে বসেন, হাল ধরেন দেশের। এরই ধারাবাহিকতায় হন দেশের রাষ্ট্রপতি। এই জিয়াউর রহমান দেশের যে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে যে আমাদের যে সেনাবাহিনী একটু স্বাধীনতার পথে বিশৃঙ্খলে ছিল, সেই সেনাবাহিনীকেও কিন্তু জিয়াউর রহমান সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, পররাষ্ট্রনীতিতে আনেন ব্যাপক পরিবর্তন। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সম্পর্কের সূচনা করেন জিয়াউর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় তারই উদ্যোগে। ওআইসিকে শক্তিশালী করার মাধ্যমে মুসলিম উম্মার সংহতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সার্ক গঠন করেছিলেন। বাংলাদেশ যখন তলাবিহীন ঝুরির আন্তর্জাতিক খেতাব পায়, এমন দুঃসময়ে ৭ই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার হাল ধরেন। তিনি ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। মুক্তির যুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। ১৯৮১ সালে ৩০ মে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হন।
বিজন কুমার দাস, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠকে দেশের 2/3 জনগণের প্রতিনিধিত্ব ছিল না বলে দাবি করেছে জাতীয় পার্টি। আমন্ত্রণ জানানো হয়নি বলেই সেই বৈঠকে দলটি যোগ দেয়নি। একই অভিযোগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিরও। দলটির নেতাদের ভাষ্য, অসম্মানজনকভাবে আমন্ত্রণ জানানোর কারণেই বৈঠকে যাননি তারা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের খসড়ায় অনেক অসঙ্গতি রয়েছে বলেও মনে করে সিপিবি। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে যোগ দেয়নি জাতীয় পার্টি, সিপিবি সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমনকি অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে যোগ দেয় বিএনপির একজন প্রতিনিধি। অবশ্য তাদের সমমনা বেশ কয়েকটি দলও এই বৈঠকে ছিল অনুপস্থিত। বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় ৭২-এর সংবিধান সংশোধন কিংবা বাতিল সহ বিগত সরকারের গুম, খুন, লুটপাট ও দুঃশাসনের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, অভ্যুত্থানের প্রেক্ষাপট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। আমন্ত্রণ না পাওয়া জাতীয় পার্টির দাবি, দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব ছিল না ওই বৈঠকে। এখন সর্বদলীয় নামে যা হয় তা আমরা মনে করি যে এই অর্ধেক দল না, বাংলাদেশের রেজিস্টার্ড যত রাজনৈতিক দল তার 1/3 আছে, 2/3 তো আমরা দেখলাম সেই বৈঠকে যায় না। অন্যদিকে অসম্মানজনক আমন্ত্রণে সাড়া না দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। যে 4টার মিটিং আমাদেরকে জানালো দেখতে, তাহলে সময়টাও যথাযথভাবে না। সুতরাং এই আমন্ত্রণটাই তো যথাযথ হয় নাই, সম্মানজনক না, অনেকে বলে অসম্মানজনক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওইখানে বলা আছে পুরো বিষয়টা পর্যালোচনা করে দলের মত উত্থাপন করতে হবে। তো এইটা তো এই সময়ের মধ্যে মোটেই সম্ভব না। একই সঙ্গে ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে নিজেদের রাজনৈতিক মূল্যায়নও তুলে ধরেন দুই নেতা। যেটা দেখলাম এই লেখা, সেইটাই প্রচণ্ড অসঙ্গতিতে ভরা। তারা এই অঞ্চলের স্বাধীনতা হিসাবে 47কেই উল্লেখ করছে, তা সেইটা একটা বড় বিতর্কের বিষয়। আমার মনে হয় যে কারো কারো সুপারিশে অনুরোধে বোধহয় আমাদেরকে আমন্ত্রণ করেনি। তো সেটা আমরা খুব বেশি বড় করে দেখছি না, এই কারণে যে এখানে গেলেও কি আর না গেলে কি, সবচেয়ে বড় প্রয়োজন জনগণের কাছে যাওয়া। আমরা জনগণের কাছেই যাচ্ছি এবং যাব। আর গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পর নিজেদের মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছে ইনসানিয়াত বিপ্লব। আন্দোলনের পরে ক্ষমতা গিয়ে আবার নতুন করে মতবাদ চাপিয়ে দিয়ে নিজে আলাদা একটা প্রোক্লেমেশন করা, আলাদা একটা ঘোষণাপত্র করা, আলাদা কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, এটা অন্যায়, অবৈধ। জাতীয় ঐক্য তৈরিতে সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেয় ইনসানিয়াত বিপ্লব। সেটা জনগণ, রাষ্ট্রের মালিক জনগণই সেটা নির্ণয় করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একথা জানিয়ে সিসিএএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের যেতে চায় না। তিনি আরও জানান, ভোটার তালিকা সন্দেহের ঊর্ধ্বে রাখতে চায় ইসি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান। এতে যোগ দিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যথাসময়ে করতে আমাদের কাছে যেসব সহযোগিতা চেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, সেই সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি। এর ধারাবাহিকতায় আজ কিছু সরঞ্জাম দিচ্ছি, আগামী সপ্তাহে আরও দেয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে যেতে চায় না ইসি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সিইসি আরো বলেন, ভোটার তালিকা নিয়ে মানুষের মনে সন্দেহ রাখতে চায় না কমিশন। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছে, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। সোমবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই কার্যক্রমের জন্য কয়েকশো ল্যাপটপ, স্ক্যানার ও ক্যামেরা দিয়েছে ইউএনডিপি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যায় সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের কারিগরি সহায়তা চেয়েছে প্রসিকিউশন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে সৌজন্য সাক্ষাতে এই সহায়তা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় গোয়েন লুইসকে তিনি জানান, জুলাই গণহত্যার স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। চিফ প্রসিকিউটরের পাশাপাশি প্রসিকিউশন টিমের অন্য সব সদস্যদের সঙ্গেও কথা বলেন গোয়েন লুইস। বৈঠক শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি হয় সকালে। শুনানির জন্য কাশিমপুর কারাগার থেকে এবং পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে আসামিদের আদালতে আনা হয়। আদালতে সাক্ষ্য দিচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইউসুফ ইকবাল। এর আগে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে অবস্থান নেন তাদের স্বজনরা। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় মোট আসামি 834 জন, মারা গেছেন 56 জন আর পলাতক আছেন 21 জন। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অনেকেই। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা তাদের স্বজনদের। আমরা অনেকবার তাদের পক্ষে জামিনের আবেদন করেছি, কিন্তু আমরা আসলে কোনো সুফল পাইনি। আমরা মনে করি যারা নির্দোষ মানুষ প্রায় 16 বছর যাবত যারা জেলে আছে, এই মানুষগুলো যারা অন্ততপক্ষে তারা যাতে জামিনে মুক্তি পায়। আমরা বিশ্বাস করি যে আজকে আমরা জামিনের শুনানি করতে পারবো। রাষ্ট্রপক্ষ যদি পাশাপাশি কোনো সাক্ষী আনেন, আমরা সেই সাক্ষীকে আমরা জেরা করব। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি শুরু হয়েছে সকাল থেকে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন, এই মামলার শুনানি আসলে ঠিক আরো কত সময় পর্যন্ত চলবে, সেই সাথে স্বজনরা কি বলছেন, আপনার সেখানে সার্বিক অবস্থা কি? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বহু আলোচিত বিডিআর ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা যে মামলাটি, সেই মামলাটি আজ বেলা 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ, প্রথমে একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং এই পর্যন্ত তার সাক্ষী শেষ হয়ে আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন, সেই যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফকে তারা জেরা করেন এবং জেরা শেষ হওয়ার পর এই মুহূর্তে কিন্তু আদালতের ভেতরে জামিনের যে বিষয়টি রয়েছে সেটি শুনানি চলছে। সেই জামিন শুনানি যে বিষয়টি সেটি এইমাত্র শেষ হয়েছে এবং এই বিষয়ে আদেশ বেলা 3টায় দেবেন বলে সংশ্লিষ্ট ঢাকার বিশেষ 2 যে ট্রাইব্যুনাল রয়েছে সেই বিচারক জানিয়েছেন। আমরা এমনটাই আদালত সূত্রে জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি বেলা 3টায় যখনই এই যে জামিনের বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়ে গিয়ে সেটি আমরা অবশ্যই দর্শকদের জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই সময় জামিন শুনানি করতে গিয়ে আসামি পক্ষের আইনজীবীরা যেটি উত্থাপন করেছেন, যেহেতু দীর্ঘ 16 বছর ধরে কারা ভোগ করছেন যারা বিডিআর সদস্য রয়েছেন তারা, এবং অনেকের সর্বোচ্চ যে শাস্তি হত্যা মামলায় ছিল 10 বছর, সেটিও তারা খেতে ফেলেছেন, মেয়াদ পূর্ণ করেছেন এবং যারা এই হত্যা মামলায় বিডিআর হত্যা মামলায় খালাস পেয়েছিলেন, এই সমস্ত যারা আসামি রয়েছেন এরকম প্রায় 400 জনের তারা একটি তালিকা দিয়ে আদালতে জামিনের আবেদন করেছেন এবং সেইটি আসলে শুনানি হয়েছে। এই সময় রাষ্ট্রপক্ষ থেকে আসলে এই বিষয়ে তেমন কোনো কিছু বলা হয় না হলেও বিচারক আসলে কতজন প্রকৃত পক্ষে খালাস পেয়েছিলেন হত্যা মামলায় এবং কতজন আসলে আসামি গিয়ে সাজা মেয়াদ পূর্ণ হয়েছে, এই বিষয়টি আসলে পরিপূর্ণভাবে যে পরিসংখ্যান সেটি না থাকায় কিন্তু এই যে জামিন শুনানি সেটি আসলে গ্রহণ করেন এবং বেলা 3টায় এই বিষয়ে আদেশ দেবেন বলে বিচারক জানান। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দুই দেশের স্থানীয়দের মধ্যে গতকাল দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ফসলের মাঠে কাজ করা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে কৃষকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
এদিকে সীমান্তে আর আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশা তার। গাছ কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার দিনভর সংঘর্ষের পর পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। এমন উদ্ভূত পরিস্থিতির কারণে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকালে সীমান্ত এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভোর হতেই সীমান্তবর্তী মাঠে কাজ শুরু করেন কৃষকরা। এদিকে সংঘর্ষে ব্যাপক ক্ষতি হয়েছে সরিষা, কালাই, গমসহ বিভিন্ন ফসলের। ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মাঝে রয়েছে উৎকণ্ঠা ও আতঙ্ক। তাই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান চান তারা। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষক ঠিকভাবে সীমান্ত এলাকায় আর ক্ষেতের এত জমিতে কাজ করতে পারছে না। এখন কোনো সংঘর্ষ নেই, তবে আতঙ্ক বিরাজ করছে যদি সীমান্ত আবার যদি কিছু হয় বা তারা যদি পাল্টা কোনো আক্রমণ করে, এজন্য আতঙ্কের মধ্যে আছে। আর যেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য স্থানীয়দের বোঝাতে কাজ করছে জনপ্রতিনিধিরা। এই জন্য জনগণের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে আমরা আজকে মতবিনিময় সভা করছিলাম। সিও সাহেব সঙ্গে ছিল। বিজিবিও চেষ্টা করছে ফসলি জমি কি করে বাঁচা যায়। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করে বিজিবি। শূন্যরেখার আশপাশের জমিতে স্থানীয়দের কৃষিকাজ না করার আহ্বান তাদের। একই সাথে সীমান্ত এলাকায় ভিড় এড়াতে টহল জোরদার করেছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। এবং এই এলাকার জনগণ আরো নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইনে অতিক্রম করবে না। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ে। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই দিকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে বিরোধের বিষয়টি দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, সকাল থেকেই আপনি চৌকা সীমান্তে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন, বাসিন্দাদের সাথেও কথা বলেছেন। বর্তমানে কি অবস্থা? জি আফরিন, এই বর্তমান যে পরিস্থিতি চাঁপাই এখানকার যে ফসলের জমি রয়েছে সেই ফসলের জমিতে কিন্তু তারা কাজ করছেন এবং পাশাপাশি বিজিবি সদস্যরা কিন্তু এখানে সার্বক্ষণিক টহলে রয়েছেন। তারা সীমান্তবর্তী যেসব জমি রয়েছে সেসব জমিতে কিন্তু কৃষকদেরকে ওইভাবে যেতে দিচ্ছেন না, তাদেরকে অনুরোধ করছেন যাতে আপাতত কয়েকদিন কাজ বন্ধ রাখতে। এবং পাশাপাশি স্থানীয়রা বলছেন যে আসলে এই দ্রুত এই সমস্যার সমাধান তারা চান এবং পাশাপাশি তাদের ব্যাপক হারে হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিরও তারা হচ্ছে এই ক্ষতিপূরণ দাবি করেছেন। এবং আমি এখানকার কিছু কৃষকের সঙ্গে কথা বলবো, আসলে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা হচ্ছে কি চায় সেটা নিয়ে একটু কথা বলবো। আপনার তো এই যে সীমান্ত এলাকার হচ্ছে আপনার জমি ছিল, আপনার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আপনার শস্য কাইটা ফেলে দিচ্ছে, তারপরে খুঁচিয়া মুচিয়া মনে করেন আম গাছ মাঝামাঝি থেকে কাইটা ফেলে দিয়েছে। এইগুলা যেন না হয়, এগুলা যেন সুস্থভাবে সমাধান করে, এটাই সরকারের কাছে আবেদন। তারপরে ধরেন যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা যেন একটু বিবেচনা করে দেখে যেন সমাধানটা নেই। ধন্যবাদ। ওনারা বলছিলেন যে আসলে এখানকার যারা হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ তারা যেন পান এবং পাশাপাশি কিছু বিজিবির যারা সদস্য রয়েছেন এবং এখানকার অধিনায়ক হচ্ছে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, তারা স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেছেন এবং স্থানীয়দেরকে হচ্ছে অনুরোধ করেছেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই পরিমাণ তারা যাতে ব্যবস্থা নেয়। এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছে তারাও কিন্তু সার্বক্ষণিক স্থানীয়
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করছেন এবং তাদেরকে সীমান্ত এলাকায় যেতে নিষেধ করছেন। এবং যারা সাইফুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইস্কন নেতা চিন্ময় কুমার দাস। সোমবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে শুনানির জন্য কার্যতালিকার ৩০৬ নম্বরে রয়েছে। এর আগে ২রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। গত ৩১শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫শে নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার সদর উপজেলার কাজীপাড়ায় আয়োজিত এই উৎসবে অংশ নেন ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে আবহমান কাল ধরে পৌষ মাঘে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা উৎসব। এরই ধারাবাহিকতায় মাঘের শুরুতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, বিবিয়ানা আর মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এ আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সীরা। নানা দাদাদের কাছে আমি এই নানি দাদিদের কাছে যে গল্পগুলো শুনতাম, অমুক পিঠা মানে বিভিন্ন রকমের পিঠা, সেই পিঠাগুলো এখানে আসে দেখলাম, খুব ভালো লাগলো। এই পিঠাগুলো আমার বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম খুব সুন্দর করে যেন বানাতে পারে সেই আয়োজন করা হয়েছে। প্রতিটা স্টলে আমি ঘুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারাও। জানান এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করবে। এই পিঠাটা আর কি অনেকে খাই নাই, অনেকে দেখে নাই, তো আমি তো বাসায় বসে বানাই, তাই এই মেলার মাধ্যমে আর কি এখানে আনা, তো ভালোই লাগতেছে। স্টল দিয়ে খুব ভালো লাগতেছে। এখানে 17 ধরনের পিঠা আছে। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এই ধরনের উৎসবের কথা জানান আয়োজক। তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলা এই পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ। ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। একের পর এক খারাপ সংবাদ ছুটে আসছে সাকিব আল হাসানের জন্য। দেশে আসতে পারেননি, হয়েছে তার নামে মামলা। এবার সাকিবের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মা লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। এই মামলায় গত বছরের 15 ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিব সহ আসামিরা আদালতে হাজির না হলে বিচারক এই আদেশ দেন। মামলার অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেকের টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিজঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আরো কিছু সংবাদ এক নজরে। অসহায় ও অসচ্ছলদের জন্য ব্যবস্থা না করে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার সিদ্ধান্ত আমলাদের
কূটকৌশল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ সীমান্তে গাছ কাটার প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে জেলার কানাইখালী প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সীমান্তে কোনো হত্যা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। সকালে প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের কাছে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবি জানান তারা। কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং মাস্টার রুল করার 4 দফা দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে। শ্রমিকদের অভিযোগ, বারবার ন্যায্য বেতনের আশ্বাস দেয়া হলেও তা কার্যকর হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানবেতর জীবনযাপন করছেন তারা। পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে স্বীকৃতি পেয়েছে শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ সংক্রান্ত একটি চিঠি তার কাছে হস্তান্তর করা হয়। গত বছর অক্টোবরে তিমুর লেস্তের সরকার বাংলাদেশে কুতুবুদ্দিন আহমেদকে তাদের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।